সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। নিউজ 24 এর আজকের সর্বশেষ সংবাদে আপনাদেরকে স্বাগতম। প্রথমেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম। চট্টগ্রামের ইয়াবা ডন বদি গ্রেফতার। খুতবায় আওয়ামী লীগের জুলুম নির্যাতন নিয়ে বয়ান, চাকরি গেল ইমামের। চিত্রনায়িকা নিপুণকে জেতাতে ফোন করেছিলেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রীও। পতনের 2 দিন আগেও শেখ হাসিনার দাপট কমেনি, মন্তব্য মাহমুদুর রহমান মান্নার। নেতাকর্মীদের যে নির্দেশনা দিলেন তারেক রহমান। 8 বছর পর জামিনে কারাগার থেকে মুক্ত বিএনপি নেতা আসলাম চৌধুরী। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম। পুরো খবর পেতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। সর্বশেষ সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। এবার বিস্তারিত। ইয়াবা ডন বদি গ্রেফতার। আলোচিত সমালোচিত সাবেক এমপি ইয়াবা ডন আব্দুর রহমান বদিকে গ্রেফতার করা হয়েছে। মঙ্গলবার রাতে চট্টগ্রামের 5 লাইফ থেকে তাকে গ্রেফতার করা হয়। টেকনাফের একটি হত্যা চেষ্টা মামলায় তাকে গ্রেফতার দেখানো হয়। কক্সবাজারের টেকনাফের ইয়াবা সাম্রাজ্য দীর্ঘদিন নিয়ন্ত্রণে বদি ও তার পরিবারের। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তালিকায় মাদকের সংশ্লিষ্টতায় বদি ও তার ভাইদের নাম ছিল। বদির স্ত্রী শাহিন আক্তার চৌধুরী সর্বশেষ জাতীয় সংসদ নির্বাচনে কক্সবাজার 4 আসন থেকে এমপি নির্বাচিত হন। বদির ইয়াবা সিন্ডিকেটের সদস্যরা হলেন তার ভাই মোহাম্মদ আব্দুর শুক্কুর, মুজিবুর রহমান, শফিকুল ইসলাম, সৎ ভাই আব্দুল আমিন ও ফয়সাল রহমান। 2002 সালে টেকনাফ পৌরসভা থেকে মেয়র নির্বাচিত হন বদি। পরে 2008 সালে আওয়ামী লীগ থেকে মনোনয়ন পেয়ে এমপি হন। এরপর হয়ে ওঠেন বেপরোয়া। আর মিয়ানমার থেকে দেশে ইয়াবা পাচারের অন্যতম রুট হয়ে ওঠে টেকনাফ। অভিযোগ আছে বদির পৃষ্ঠপোষকতা এসব চলত। এমপি বদির ভাই ও আত্মীয় স্বজন নিয়ন্ত্রণ করত ইয়াবা পাচারের কাজ। বিভিন্ন গোয়েন্দা সংস্থা, পুলিশ প্রশাসন, বিজিবি, কোস্টগার্ড, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তালিকায় নাম এলেও প্রকাশ্যে ইয়াবার রাজ্যে দাপিয়ে বেরিয়েছেন বদি ও তার সহযোগীরা। খুতবায় আওয়ামী লীগের জুলুম নির্যাতন নিয়ে বয়ান, চাকরি গেল ইমামের। ফরিদপুরের সালথায় জুমার নামাজের খুতবায় আওয়ামী লীগ সরকারের জুলুম নির্যাতন নিয়ে কথা বলায় মুজাহিদুল হক নামের এক ইমামকে চাকরি থেকে বাদ দেওয়ার অভিযোগ উঠেছে আওয়ামী লীগ নেতার ছেলের বিরুদ্ধে। উপজেলার মাঝারদিয়া ইউনিয়নের মুরাটিয়া গ্রামের মধ্যপাড়া জামে মসজিদে এ ঘটনা ঘটে। ইমামের চাকরিচ্যুতির বিষয়টি জানাজানি হওয়ার পর থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক সমালোচনা চলছে। মঙ্গলবার বিকেলে ভুক্তভোগী ইমাম হাফেজ মাওলানা মুজাহিদুল হক তার চাকরিচ্যুতের ঘটনার সত্যতা নিশ্চিত করেন। নিপুণকে জেতাতে ফোন করেছিলেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রীও। সকাল থেকেই ঘটনাটা চাউর হয়েছে। 2022 সালের 28 জানুয়ারি চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনে সাধারণ সম্পাদক প্রার্থী নিপুণকে জয়ী করতে 17 বার ফোন করেছিলেন আওয়ামী লীগ নেতা শেখ সেলিম। যদিও সেই নির্বাচনে প্রাথমিক ভোট গণনায় সভাপতি পদে ইলিয়াস কাঞ্চন ও জায়েদ খান সাধারণ সম্পাদক পদে জয়ী হন। জায়েদ খানের কাছে 13 ভোটে পরাজিত হন চিত্রনায়িকা নিপুণ আক্তার। কিন্তু ফলাফলে অসন্তোষ জানিয়ে ভোট পুনর্গণনার জন্য আপিল করেন নিপুণ, কিন্তু সেখানেও একই ফল পায় আপিল কমিটি। পরে ঘটনা মামলায় গড়ায়। আদালত থেকে রায় নিয়ে শিল্পী সমিতির চেয়ারে বসেন নিপুণ। তিনি পুরো সময় দায়িত্ব পালন করেন। অভিযোগ রয়েছে নির্বাচনে নিপুণকে জয়ী করতে নির্বাচন কমিশনারদের ভয়ভীতি ও প্রলোভন দেখান রাজনৈতিক নেতারা। এমনকি নিপুণকে জয়ী করতে প্রধান নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করা পীরজাদা হারুনকে 17 বার ফোন করেন শেখ সেলিম। শুধু তিনি নন, নিপুণকে জয়ী করতে তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালও প্রধান নির্বাচন কমিশনারকে ফোন করেছিলেন। মঙ্গলবার বিকেলে পীরজাদা হারুন বলেন, 2022 সালের নির্বাচনে যখন ভোট গণনা করা হচ্ছিল তখন শেখ সেলিম 17 থেকে 19 বার আমাকে ফোন করেছিলেন। আমার সঙ্গে তার কয়েকবার কথাও হয়েছে। ওই রাতে তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালও আমাকে ফোন করেছিলেন। তাদের দুজনের উদ্দেশ্যই ছিল এক। পীরজাদা হারুন আরো বলেন, ওই নির্বাচনে তার উপর চাপ প্রয়োগ করা হয়, যা তাকে মানসিকভাবে এখনো আতঙ্কিত করে। পতনের 2 দিন আগেও শেখ হাসিনার দাপট কমেনি, মন্তব্য মাহমুদুর রহমান মান্নার। নাগরিক ঐক্যের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি মাহমুদুর রহমান মান্না বলেছেন, শেখ হাসিনা একটা প্রকল্প থেকে শত শত কোটি টাকা কমিশন খেয়ে ফেলেছেন। বিদেশ থেকে ঋণ নিয়ে এসে কমিশনের মাধ্যমে সেই টাকা ভাগ বটোয়ারা করে নিয়েছেন।
তাহলে ভাবেন দেশটা কোথায় ছিল। সরকারের পতনের 2 দিন আগেও ফ্যাসিস্ট শেখ হাসিনার দাপট কমেনি। দেশে আর যেন কখনো ফ্যাসিবাদী সরকারের জন্ম না হয় সেজন্য সবাইকে সজাগ থাকতে হবে। মঙ্গলবার বগুড়ায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নিহত ব্যক্তিদের কবর জিয়ারত, স্বজনদের প্রতি সমবেদনা ও আর্থিক সহায়তা করতে এসে মাহমুদুর রহমান মান্না এসব কথা বলেন। এ সময় তার সঙ্গে নাগরিক ঐক্যের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক শহীদুল্লাহ কায়সার, শিবগঞ্জ উপজেলার সভাপতি শহীদুল ইসলাম, সাধারণ সম্পাদক আব্দুল বাসেত প্রমুখ উপস্থিত ছিলেন। অন্তর্বর্তীকালীন সরকারের বিষয়ে মাহমুদুর রহমান মান্না বলেন, আমরা চাই অন্তর্বর্তীকালীন সরকার মানুষের আশা আকাঙ্ক্ষার জন্য যা যা করা দরকার তাই করবে, পরে সুষ্ঠু নির্বাচন উপহার দেবে। অন্তর্বর্তীকালীন সরকার সেই পথে এগোচ্ছে। তিনি বলেন, ব্যাপক আকারে রাষ্ট্র সংস্কার এখনো আসেনি। সমাজ পরিবর্তন নয়, সিস্টেমটা পরিবর্তন চাই। আর কোনো ফেসিবাদ সরকার যাতে না আসতে পারে, কোনো স্বৈরাচার জাতির ঘাড়ে চড়ে বসতে না পারে, সেজন্য যা যা করা দরকার তা করতে হবে। একজনের হাতে ক্ষমতা জিম্মি থাক তা চাই না, পরিবর্তন চাই, তবে এমন পরিবর্তন নয় যে একজন ক্ষমতায় থেকে লুটেপুটে খাবে। নেতাকর্মীদের যে নির্দেশনা দিলেন তারেক রহমান। সারা দেশে বিএনপির অঙ্গ সহযোগী সংগঠনের সর্বস্তরের নেতাকর্মী সমর্থক শুভাকাঙ্ক্ষীদের প্রতি আহ্বান জানিয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, রাষ্ট্র সংস্কারের পথ ধরে অন্তর্বর্তীকালীন সরকার যথাসময়ে জাতীয় নির্বাচনের তারিখ ঘোষণা করবে। সেই নির্বাচনে জনগণের রায় পেতে জনগণের মন জয় করুন, জনগণের বিশ্বাস এবং ভালোবাসা অর্জন করুন, জনগণের সুখ দুঃখে জনগণের পাশে থাকুন, জনগণকে সঙ্গে রাখুন, ধর্ম বর্ণ পরিচয়ের কারণে কেউ যাতে অনিরাপদ বোধ না করেন। দায়িত্বশীল এবং জনপ্রিয় দল বিএনপির একজন নেতাকর্মী সমর্থক হিসাবে সেটি নিশ্চিত করুন। মঙ্গলবার লন্ডন থেকে এক ভিডিও বার্তায় তিনি এসব কথা বলেন। এ সময় গণমাধ্যমের উদ্দেশ্যে তারেক রহমান বলেন, গত 15 বছরে যারা গুম খুন অপহরণের শিকার হয়েছেন, ছাত্র জনতার বিপ্লবে হাজারো মানুষ যারা শহীদ হয়েছেন, আহত হয়েছেন, তাদের এবং তাদের পরিবারের দুঃখ দুর্দশা নিয়ে বিশেষ অনুষ্ঠান প্রচার করুন। সাগর রুনির হত্যা মামলার তদন্ত এক যুগেও কেন শেষ হলো না সেই প্রশ্ন তুলুন। জনগণ আপনাদের কাছ থেকে আয়নাঘর নিয়ে অনুসন্ধানের রিপোর্ট দেখতে চায়। হাসিনা দেশকে লুটেরা রাষ্ট্রে পরিণত করেছিল। জনগণ দুর্নীতির সেই সব চিত্র প্রতিদিন সংবাদপত্রে দেখতে চায়। গণহত্যাকারী হাসিনা প্রতিবার কিভাবে জনগণের ভোট ডাকাতি করেছিল, গণমাধ্যমে প্রতিদিন সেসব চিত্র তুলে ধরে বিশেষ অনুষ্ঠান প্রচারের আহ্বান জানাই। 8 বছর পর জামিনে কারাগার থেকে মুক্ত বিএনপি নেতা আসলাম চৌধুরী। বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য আসলাম চৌধুরী 8 বছর পর জামিনে কারাগার থেকে মুক্তি পেয়েছেন। মঙ্গলবার সকাল 10টার দিকে চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগার থেকে মুক্তি পান আসলাম চৌধুরী। চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারের জ্যেষ্ঠ তত্ত্বাবধায়ক মোহাম্মদ মঞ্জুর হোসেন প্রথম আলোকে এ তথ্য নিশ্চিত করেছেন। মোহাম্মদ মঞ্জুর হোসেন প্রথম আলোকে বলেন, সর্বশেষ মামলায় আসলাম চৌধুরীর জামিননামা কারাগারে আসে, পরে তা যাচাই বাছাই করে তাকে মুক্তি দেওয়া হয়। আসলাম চৌধুরীর আইনজীবী কে এম সাইফুল ইসলাম বলেন, তার মক্কেলের বিরুদ্ধে বিভিন্ন সময় মোট 76টি মামলা হয়। 75টি মামলায় তিনি আগেই জামিন পেয়েছিলেন। সর্বশেষ মামলায় তিনি জামিনে কারামুক্তি পেলেন। আসলাম চৌধুরী মুক্তি পেতে যাচ্ছেন এ খবরে আজ সকাল থেকে বৃষ্টির মধ্যে বিএনপির শত শত নেতাকর্মী চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারের ফটকের সামনে জড়ো হতে থাকেন। আসলাম চৌধুরী কারাগার থেকে বের হওয়ার পর নেতাকর্মীরা তাকে ফুল দিয়ে বরণ করেন। পরে তারা ট্রাক মিছিল করে আসলাম চৌধুরীকে নিয়ে সীতাকুণ্ডের উদ্দেশ্যে রওনা হন।